আমাদের দেশে না একটা জিনিসের কোনো অভাব নেই, সেটা হচ্ছে বেকার যুবক যুবতী। আর এতই বেকার যুবক যুবতী যে এখন পশ্চিমবঙ্গ সরকার তো একটা নতুন প্রকল্প নিয়েও চলে এসেছে, যার নাম যুবসাথী, যেখানে বেকার শিক্ষিত যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। ভাবতে পারছেন দেশে বা বিশেষ করে আমাদের রাজ্যে কতটা বেশি আনএমপ্লয়মেন্ট হলে তবে গিয়ে এরকম একটা প্রকল্প চালু করা যায়। আর এই প্রকল্পের রিপোর্ট থেকে উঠে আসছে যে ৮৫ লক্ষ প্রায় মানুষ এই প্রকল্পে আবেদন করেছে টাকা পাওয়ার জন্য। মানে শুধুমাত্র বেকার যুবক যুবতীর সংখ্যা ৮৫ লক্ষ, আরও তো কত মানুষ ডকুমেন্টেশনের জন্য আবেদনই করতে পারেনি। যাই হোক, সেসব কথাই গেলাম। আর এত বেকার যুবক যুবতী যখন বেকার বসে রয়েছে, তখন আমার চ্যানেলে একটা এমন ভিডিও দেওয়া আমার খুব প্রয়োজন, যেখানে এই বেকার যুবক যুবতীদের জন্য আমি একটা দারুণ বিজনেস আইডিয়া শেয়ার করব। ভিডিও শুরুর প্রথমে কিছু নাম আপনাদের সাথে শেয়ার করব, দরকার পড়লে এই নামগুলোকে আপনারা খাতায় কোথাও নোট করুন, দেখুন যে এই মানুষগুলোকে আপনারা চিনতে পারেন কিনা। ফার্স্ট যে ব্যক্তির নাম বলবো সেটা হচ্ছে আলাক পান্ডে, সেকেন্ড হচ্ছে বিকাশ দিব্যাকীর্তি, থার্ড হচ্ছে রাজেশ মহেশ্বরী, এবং ফোর্থ হচ্ছে অনুভব শ্রীবাস্তব, তারপরে ফিফথ হচ্ছে হিমাংশী সিং, এবং সিক্সথ হচ্ছে আবাদ ওঝা। তো এই নামগুলো যে বললাম সেগুলোকে দেখুন আপনারা চিনতে পারেন কিনা। যদি না পারেন কোনো প্রবলেম নেই, একবার ইউটিউবে গিয়ে সার্চ করবেন এই যে নামগুলো আমি বললাম। এই ব্যক্তিত্ব কারা এবং তারা কিসের সাথে জড়িত এবং কি করে সেটা আপনাদের জানা খুব জরুরি। তাই আজকের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই এই ব্যক্তিগুলো সম্পর্কে একটু রিসার্চ করবেন, এটাই আমি আপনাদেরকে বলবো। এই যে ব্যক্তিগুলোর নাম বললাম, এরা সবাই কিন্তু ভারতের মধ্যে খুব বেশি ফেমাস তাদের কোচিং সেন্টারের জন্য। এদের মধ্যে কেউ বা এসএসসি পড়ায়, বা কেউ আইআইটি পড়ায়, বা কেউ ইউপিএসসি পড়ায়, তাদের কোচিং সেন্টার অনেক ফেমাস। আর যার নাম আমি বলিনি সে হচ্ছে খান স্যার। এটা আগে বলিনি তার কারণ একে আপনারা সবাই চেনেন। এই ব্যক্তি কি জন্য বিখ্যাত সেটাও নিশ্চয়ই আপনারা জানেন, শুধুমাত্র কোচিং সেন্টারের জন্য বিখ্যাত। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনার হাতে যদি মাত্র ৫,০০০ টাকা থাকে, ৫,০০০ টাকা আজকালকার যুগে কোনো ম্যাটারই নয়, মানে হাতের ময়লার মতো। ৫,০০০ টাকা আপনারা সরকারি যে কোনো প্রকল্পের সাহায্যতেই পেয়ে থাকেন। কারণ পশ্চিমবঙ্গে যদি আপনি বসবাস করেন, তাহলে আপনি যে বয়সেরই মানুষ হন না কেন, সব বয়সের মানুষের জন্য একটা করে প্রকল্প অ্যাভেলেবেল রয়েছে। আর প্রতি মাসে নয় আপনি ১,০০০ টাকা, নয় আপনি ১,৫০০ টাকা করে সুবিধা পেয়ে থাকবেনই থাকবেন। তাই আমি ধরেই নিচ্ছি আপনার কাছে ৫,০০০ টাকা আছে কোনো একটা বিজনেস স্টার্ট করার জন্য। তাই আজকে আপনারা যারা বেকার যুবক যুবতী, বা আপনার পরিবারে যদি কেউ বেকার যুবক যুবতী থাকে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। তার কারণ আজকে একদম খুঁটিনাটি ডিটেলসে যে ভিডিও আপনারা ইউটিউবার কোথাও পাবেন না, এইরকম ডিটেলসে আমি বোঝাবো যে কোচিং সেন্টার যদি আপনারা বাড়ি থেকে স্টার্ট করতে চান তাহলে কিভাবে করবেন, আর এই বিজনেসটাকে একদম প্রফিটেবল বিজনেস হিসেবে কিভাবে রান করবেন। আপনি বা আপনার পরিবারের কেউ নিশ্চয়ই বাড়িতে বাচ্চাদেরকে পড়াতে যায়, এরকম অল্প বয়সের যারা ছেলে মেয়ে রয়েছে, সারা মাস পড়িয়ে তারা ৩-৪ হাজার টাকা ইনকাম করে, বা হাইয়েস্ট ধরে নিলাম ৫,০০০ টাকা ইনকাম করে। বা এইরকম যুবক যুবতীও আছে যারা আবার ছোট ছোট স্কুলগুলোতে পড়ায়। আমি বলেছি আগের ভিডিওতেও যে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা আমার সাথে পড়তো স্কুল লাইফে, কলেজ লাইফে, তারা কিন্তু এখন সবাই কি করে না, ছোট ছোট যে প্রাইমারি স্কুলগুলো হয়, যে প্রাইভেট স্কুলগুলো বা ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো, সেইগুলোতে কিন্তু পড়ায়। তো এইরকম মানুষ নিশ্চয়ই আপনার বাড়ির আশেপাশে রয়েছে বা আপনার ফ্যামিলিতেই রয়েছে। তারা কিভাবে মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা হাতে নিয়ে একটা কোচিং সেন্টার চালু করতে পারে এবং এটাকে একটা ফুল টাইম বিজনেসে পরিণত করতে পারে, সেটাই আমি আজকের গোটা ভিডিওতে বলবো। আজকের ভিডিওটাকে আমি কয়েকটা পার্টে বিভক্ত করেছি এবং এই পার্টগুলো বিস্তারিত আপনাদেরকে বলবো। যেমন হচ্ছে যে এই কোচিং বিজনেস কেন চলবে, বাজারে এর ডিমান্ড কেন রয়েছে, এই কোচিং বিজনেসে আপনি প্রথম ১০ জন স্টুডেন্ট কিভাবে পাবেন, এই বিজনেস করতে গেলে কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, কিভাবে আপনি আপনার যে স্টুডেন্ট পড়াচ্ছেন তাদের মধ্যে থেকে টপার ক্রিয়েট করবেন, কিভাবে এই কোচিং বিজনেসের মার্কেটিং করবেন, কি বিষয়ে আপনি পড়াবেন এবং কোন বয়সকে আপনি টার্গেট করবেন, এই সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলবো। প্রথম যে জিনিসটা আমাদেরকে বিস্তারিত জানতে হবে সেটা হচ্ছে এই কোচিং বিজনেস আমরা কেন স্টার্ট করব এবং এত বিজনেস থাকতে এই কোচিং বিজনেস কেন চলবে। কেননা মার্কেটে অনেক বেশি কম্পিটিশন রয়েছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে যতটা না স্টুডেন্টের সংখ্যা, তার থেকে অনেক বেশি কোচিং সেন্টারের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। যে কোনো ক্লাসেরই বলুন, একদম প্রাইমারি লেভেলে বলুন, বা আপার প্রাইমারি লেভেলে বলুন, বা হাই স্কুলে বলুন, বা কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট কম টিচার বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কোচিং সেন্টার যদি নতুন করে চালু করেন তাহলে কিভাবে সার্ভাইভ করবেন এবং কিভাবে টিকে থাকবেন এই লড়াই। ফার্স্ট অফ অল যেটা মানতে হবে আপনাকে সেটা হচ্ছে এই স্টুডেন্টের চাহিদা কোনোদিনও কমবে না। মানে স্টুডেন্ট যারা আসছে, নতুন নতুন যে বাচ্চারা জন্মগ্রহণ করছে, তারা যে পড়াশোনা
স্টার্ট করছে, এই যে একটা ক্রমাগত একটা ব্যাপার ঘটছে, এটা কিন্তু কোনোদিনও থেমে যাবে না। কোনোদিন স্টুডেন্ট কমে যাবে না বা কোনোদিন এমন পরিস্থিতি আসবে না যখন একটা স্টুডেন্টের একটা টিচারের দরকার পড়বে না। তাই এই বিজনেস কিন্তু সারা জীবন চলবে। আপনি যদি এই 25 বছর বয়সে এই বিজনেস স্টার্ট করেন তাহলে কিন্তু আরামে আপনি 60, 62 বা 65 বছর পর্যন্ত এই বিজনেসকে টেনে নিয়ে যেতে পারবেন। আর সর্বোপরি একটা কথা তো বলতেই হবে যে স্টুডেন্টদের বাবা মায়েরা কিন্তু কিপটে নয়, যদি ভালো টিচার তারা পায় তাহলে কিন্তু তারা টাকা ইনভেস্ট করতেও রাজি রয়েছে। এরপর আমরা দেখবো যে আপনি যে কোচিং সেন্টার চালু করবেন বলে ভেবে নিয়েছেন, এখানে আপনি কি বিষয় পড়াবেন এবং কোন বয়সকে টার্গেট করবেন। যেমন আমি ধরুন বাংলা নিয়ে MA পাস করেছি, এবারে আমি যদি স্টুডেন্ট পড়াতে যাই, আমি পড়িয়েছি আমার কলেজ লাইফে বলুন, ইউনিভার্সিটি লাইফে বলুন, ক্লাস 12 থেকে কিন্তু আমি টিউশন পড়িয়েছি, একদম আমার ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে যাওয়ার 1-2 বছর পর পর্যন্ত আমি পড়িয়েছি। তো এই টাইমে আমি কাদেরকে পড়াতাম সেটা সবার আগে জানতে হবে। আমি খুব ভীতু টাইপের, আমি পড়াতাম একদম ছোট ছোট প্রাইমারি স্কুলের যে স্টুডেন্ট তাদেরকে, যেমন 5-6 পর্যন্ত, তার উপরে আমি কোনোদিনও যাইনি। তার কারণ কি, আমার কনফিডেন্সের প্রচন্ড অভাব ছিল। তার কারণ আমার সাবজেক্ট ছিল বাংলা, এবং বাংলা নিয়ে পড়াশোনা করে আমি কত হাইফাই বা স্টুডেন্ট পড়াতে পারবো, তার জন্য আমি একদম প্রাইমারি স্কুলের স্টুডেন্টদেরকে পড়াতাম। এবং সত্যি কথা বলতে আমি প্রতিদিন তাদের বাড়ি গিয়ে গিয়ে পড়াতাম। আমার কতটা সময় যে ব্যয় হয়েছে সেখানে তার কোনো আইডিয়া নেই। তখন আমি খুব বোকা টাইপের ছিলাম, বিজনেস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি তাদেরকে বাড়ি গিয়ে গিয়ে পড়াতাম এবং মাসের শেষে আমার হাতে হার্ডলি 2,500 থেকে 3,000 টাকা আসতো। তো আমি বলবো আপনি কাকে পড়াবেন বা কি বিষয় পড়াবেন সেটা পুরো নির্ভর করছে আপনার স্টাডির ওপর। মানে আপনি যদি ধরুন হিস্ট্রি নিয়ে বা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন এবং আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স রয়েছে এই সাবজেক্টের ওপরে, তাহলে আপনি কি করবেন, প্রতিটা ক্লাসের স্টুডেন্টদেরকে সেই ইংলিশই পড়াবেন। অনেক স্যাররা থাকে যারা শুধুমাত্র ইংরেজি পড়ায়, কেন পড়ায়, সেই বিষয়টার উপরে তার প্রচুর জ্ঞান রয়েছে। এবারে আপনি সেই সমস্ত স্টুডেন্টদেরকে টার্গেট করবেন যে সমস্ত স্টুডেন্টকে আপনি ইংরেজি পড়াতে পারবেন। তো প্রথম শুরুটা যদি আপনি করতে চান, ধরুন আপনি MA পাস করেছেন, B.Ed করেছেন, M.Ed করেছেন, সবকিছু করেছেন, যদি আপনি শুরুটা করতে চান তাহলে অবশ্যই বলবো প্রাইমারি স্কুল থেকে স্টার্ট করবেন। কারণ আপনার যখন শেখার যে পর্যায়টা থাকবে, মানে আপনি নতুন পড়াচ্ছেন, সেই টাইমে যদি আপনি বেশি উঁচু ক্লাসের স্টুডেন্টদেরকে পড়াতে শুরু করেন, তারা কিন্তু অনেক বেশি স্মার্ট হয়, তাদের ব্রেন কিন্তু অনেক বেশি কাজ করে। তাই এমন এমন প্রশ্নও তারা করতে পারে যেটার আনসার আপনার কাছে থাকবে না এবং তাতে আপনার সম্মানহানি ঘটবে। মানে প্রথম 1 বছর 2 বছর 3 বছর আপনি ছোট ছোট স্টুডেন্টদেরকে পড়াতে পারেন। এতে কি হবে, আপনার পড়ানোর যে টেকনিক সেটা আপনি শিখতে পারবেন, যে আমি কিভাবে পড়ালে তারা বেশি বুঝতে পারছে, তাদের কিরকম রেজাল্ট হচ্ছে। এই সমস্ত এক্সপিরিয়েন্স করার জন্য আপনি প্রথমে একদম ছোট ছোট ক্লাসের বাচ্চাদেরকে পড়াতে পারেন। কিন্তু কখনোই আমি এটা সাজেস্ট করবো না যে আপনারা যদি MA B.Ed পাস করে বসে থাকেন তারপরে আপনি একদম ক্লাস 5-এর ক্লাস 4-এর বাচ্চাদেরকে পড়াচ্ছেন। এদেরকে পড়ানো কিন্তু প্রচুর কঠিন, প্রচুর সময় সাপেক্ষ এবং প্রচুর ধৈর্য লাগে। আপনি টার্গেট করবেন একটু উঁচু ক্লাসের স্টুডেন্টদের, যেমন কলেজে যারা পড়ছে, যাদের ইংলিশ অনার্স রয়েছে বা ইংলিশ যাদের সাইডে সাবজেক্ট রয়েছে, তাদেরকে টার্গেট করবেন পড়ানোর জন্য। এইভাবে শুরুটা জাস্ট করুন আপনি, 1-2 বছর করার পরে আপনি বুঝতে পারবেন যে কাদেরকে আপনি পড়াতে পারবেন এবং কোন স্টুডেন্টরা আপনার আসলে টার্গেটেড স্টুডেন্ট। এরপর আমরা চলে যাবো একটা হিসাব করতে, যেখানে আমরা হিসাব করবো যে আমরা যদি নিজের বাড়ির ঘর থেকে, মানে নিজেদের একটা রুম থেকে বা নিজেদের বারান্দা থেকে যদি আমরা একটা কোচিং সেন্টার চালু করতে যাই, তাহলে আমাদের কত টাকা খরচা পড়তে পারে। তো প্রথমেই আমি বলবো না যে আপনি রুম ভাড়া নিয়ে নিন, তার কারণ আপনার কাছে ভালো এক্সপিরিয়েন্স নেই এবং ভালো পরিমাণ স্টুডেন্টও নেই যেখান থেকে আপনি খরচাটা তুলতে পারবেন ওই ভাড়া নেওয়া ঘরে। তো আমি বলবো যে শুরুটা আপনি নিজের বাড়ি থেকে করুন। যদি নিজের বাড়িতে জায়গা না থাকে তাহলে একটুখানি জায়গা বার করুন, জাস্ট একটা ছোট বারান্দা, সেটুকুও কি বেরোবে না, যেখানে 6-7 জন বা 10 জন স্টুডেন্ট বসতে পারবে এবং আপনি বসতে পারবেন, নিশ্চয়ই বেরোবে। এরকম জায়গা থেকে আপনি স্টার্টিংটা করুন। তারপরে যখন আপনার কাছে একটা বেস তৈরি হবে স্টুডেন্টের, মানে 20-25টা বাচ্চাও যদি আপনার কাছে জোগাড় হয়, তখন কিন্তু আপনি একটা রুম ভাড়া নিয়ে তাদেরকে সেখানে শিফট করতে পারেন। এরপরে ব্যাপার হলো, আমি যদি আমার ঘরের একটা রুম থেকে, ছোট্ট রুম থেকে, 10x10-এর একটা ঘর থেকে যদি আমি স্টার্ট করতে চাই কোচিং সেন্টার, সেখানে আমার কি কি জিনিসের প্রয়োজন পড়বে। তো ফার্স্ট যে জিনিসগুলোর প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড এবং একটা মার্কার। একটা হোয়াইট বোর্ড, মার্কার এবং ডাস্টার সবকিছু নিয়ে আপনার মোট 1000 টাকা খরচা হবে। কেননা হোয়াইট বোর্ডটাই আমি ধরে নিচ্ছি 800 থেকে 900 টাকা দাম নেবে। একটা ছোট বোর্ড নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। প্রথমে নিজের স্টুডেন্টদেরকে সবাইকে নিচে বসাবেন, কারোর জন্য টেবিল চেয়ারের কোনো দরকার নেই। তার কারণ আপনি এখনো প্রফেশনাল হননি, জাস্ট স্টার্ট করেছেন, কোনো ইনভেস্টমেন্ট করার দরকার নেই। নিজের স্টুডেন্টদেরকে নিচে বসাবেন। পরে যখন আপনি রুম ভাড়া নিয়ে একটু বড় রুমেতে যাবেন, আপনার অনেক স্টুডেন্ট হবে, তখন আপনি চেয়ার টেবিলের কথা ভাববেন, তার আগে নয়। এখানে আপনার যে
যে খরচাটা লাগবে সেটা হচ্ছে একটা ফ্যান লাগবে, যেখানে স্টুডেন্টরা বসবে সেখানে একটা ফ্যানের দরকার পড়বে, একটা ওয়াশরুম বা বাথরুমের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে স্টুডেন্টদের জন্য, তারপরে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, যেগুলো আপনি আপনার বাড়ি থেকেই সাপ্লাই দিতে পারবেন। প্রথমে যদি 10 জন 15 জন স্টুডেন্ট আপনার কাছে আসে, নিশ্চয়ই আশা করি আপনার বাড়ির ওয়াশরুম, আপনার বাড়ির পানীয় জল সব কিছু আপনি সরবরাহ করতে পারবেন তাদেরকে। এর জন্য আলাদা করে কোনো খরচা করার দরকার নেই। এবারে যে মেন খরচাটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটা বড় ব্যানার বানাতে হবে। আপনার বাড়ির সামনে সেই বড় ব্যানারটা টাঙাতে হবে। একটা বড় ভালো ব্যানার যদি আপনি করতে চান তাহলে বর্তমান সময়ে 1000 থেকে 1500 টাকা আপনাকে খরচা করতে হবে একটা প্রফেশনাল ভালো ব্যানারের জন্য। তারপরে আপনাকে করতে হবে কিছু লিফলেট ছাপাতে হবে। এই লিফলেটগুলো আপনি কোথায় দেবেন? এই লিফলেটগুলো দেবেন আপনি আপনার বাড়ির আশেপাশে যে ছোট ছোট স্কুলগুলো রয়েছে, মানে আপনি যদি ছোট স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন তাহলে সেই ছোট ছোট প্রাইমারি স্কুলের বাইরে যে গার্জেনরা দাঁড়িয়ে থাকে, ভুল করেও কিন্তু স্টুডেন্টদের হাতে লিফলেট ধরাবেন না, তার কারণ তারা ওইসবের মানে বোঝে না। তো আপনি যদি ছোট ছোট স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন তাহলে চেষ্টা করবেন যে একটা ছোট ছেলেকে দিয়ে, মানে অল্প বয়সের একটা ছেলেকে দিয়ে বা মেয়েকে দিয়ে সেই স্কুলের, মানে আপনার আশেপাশে যে ছোট ছোট স্কুলগুলো রয়েছে সেই স্কুলের বাইরে যে গার্জেনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে বাচ্চাদেরকে নিতে এসে, সেই সমস্ত গার্জেনদের হাতে ওই লিফলেটগুলো ধরানোর। আপনি নিজে ভুল করেও যাবেন না, কখনো ভাববেন না আমি নিজে গিয়ে লিফলেট দেবো। আপনি টিচার, আপনার একটা সম্মান রয়েছে, আপনি নিজে যাবেন না, কোনো একটা বাচ্চা ছেলেকে মেয়েকে দিয়ে সেই লিফলেটগুলো সেই গার্জেনদের হাতে ধরাবেন, যাতে তারা জানতে পারে যে এখানে একটা কোচিং সেন্টার রয়েছে যেখানে বাচ্চারা পড়ে। এই লিফলেট প্রিন্টিংয়ে আপনাকে 800 থেকে 1000 টাকা খরচা করতে হবে যদি আপনি একটা ভালো লিফলেট ছাপাতে চান। তো সব মিলিয়ে যদি আপনি খরচ দেখেন তাহলে সিলিং ফ্যান ট্যান সমস্ত কিছু ধরে কিন্তু আপনার 5 থেকে 6000 টাকার মতো খরচা হবে এই ছোট্ট কোচিং সেন্টারটা চালু করার জন্য। এবার আমি আগেই বললাম যে প্রথম 10 জন স্টুডেন্ট আপনি কোথা থেকে পাবেন সেটাও আমি বলবো। প্রথম 10 জন স্টুডেন্ট পাওয়া কোনো ব্যাপার নয়। আপনার যারা পরিচিত, যারা আপনার ফ্যামিলি মেম্বার, যারা আপনার বন্ধু বান্ধব, যারা আপনার পাড়া প্রতিবেশী, তাদের সবাইকে বলবেন যে আমি এই ক্লাস থেকে এই ক্লাস অবধি টিউশন পড়াচ্ছি, যদি কোনো বাচ্চা থাকে তাহলে অবশ্যই তাকে আমার কাছে পাঠিও। তাছাড়াও আপনি যেটা করবেন সেটা হচ্ছে ছোট ছোট কয়েকটা ব্যানার বানিয়ে বিভিন্ন স্কুলের সামনে অ্যাড দেবেন, যে স্কুলের সামনে বাচ্চারা পড়ে, বা আপনি যদি বড় কোনো স্টুডেন্টদেরকে পড়াতে চান তাহলে তাদের স্কুলের সামনে অ্যাড দেবেন। দেখবেন স্কুলের গেট দিয়ে বেরিয়ে যে দেয়ালগুলো থাকে সেখানে দেখবেন বিভিন্ন স্যারেরা কিন্তু কোচিং সেন্টারে অ্যাড দিয়ে রাখে, সেখানে আপনিও একটা ছোট ব্যানার লাগাবেন। তাছাড়া স্কুলের বাইরে যদি বড় স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্টদের হাতে, এবং ছোট স্টুডেন্ট হলে তাদের গার্জেনদের হাতে কিন্তু সেই লিফলেট ধরাতে ভুলবেন না। এইভাবে যদি মার্কেটিংটা করেন এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে গ্রুপে যদি আপনার পরিচিত থাকে তাদেরকে যদি জানিয়ে দেন তাহলে কিন্তু প্রথম 10 জন স্টুডেন্ট পাওয়া কোনো ব্যাপার না। এরপরে আমরা যে বিষয়টা বেশি ভালোভাবে বুঝবো সেটা হচ্ছে আপনি তো পড়ানো শুরু করেছেন, এরপরে আপনি কিভাবে একজন টপার প্রডিউস করবেন, মানে একজন টপার ক্রিয়েট করবেন। আপনার কোচিং সেন্টার থেকে যদি একজন ছাত্র ক্লাসে টপ করে বা টপের তালিকায় থাকে তাহলে কিন্তু আপনাকে আর কোনো রকম মার্কেটিং করার প্রয়োজন পড়বে না। সেই স্টুডেন্টের বাবা মাই মার্কেটিং করবে, সেই স্টুডেন্টের বন্ধু বান্ধবরাই আপনার কাছে পড়তে আসবে, তার জন্য আলাদা করে মার্কেটিং আর করতে হবে না। তো সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে যে কিভাবে আপনি একটা টপার ক্রিয়েট করবেন। তো বাচ্চাদেরকে পড়ানোর বিভিন্ন রকম পন্থা রয়েছে, সেটা বড় স্টুডেন্ট বলুন বা ছোট স্টুডেন্ট বলুন, বিভিন্ন রকম পন্থা রয়েছে। যেমন হচ্ছে নিজে সবসময় আপডেটেড থাকা, মানে এমন নয় যে আমরা যা পড়লাম বছর বছর আমরা স্টুডেন্টদেরকে সেটাই পড়াবো। প্রতি বছর, প্রতিটা দিন, প্রতিটা মাসে কিন্তু নিজেদেরকে আপডেটেড করতে হবে, নতুন নতুন নোটস তৈরি করতে হবে। একজন টিচার হিসেবে আপনার ভেতরে যেন কনফিডেন্স থাকে যে না, আমি যা শেখাচ্ছি এটা বেস্ট, এইরকম কোনো টিচার শেখাতে পারবে না। তবেই আপনি লং টার্মে কিন্তু এই কোচিং বিজনেসটাকে চালিয়ে যেতে পারবেন, তাছাড়া নয়। একজন ডাক্তার বলুন, একজন উকিল বলুন, তাদের যেমন পড়াশোনা কোনোদিনও শেষ হয় না, তারা যেমন সব সময় শিখতে থাকে, তেমনি আপনাকেও একজন টিচার হয়ে কিন্তু সবসময় আপডেটেড থাকতে হবে। এবং নতুন নতুন যত বাচ্চা আসছে বর্তমানে, তারা কিন্তু আগের জেনারেশনের থেকে অনেক বেশি স্মার্ট, তাদের মনে কিন্তু আরও অনেক রকমের প্রশ্ন থাকে, তাই সব প্রশ্নের উত্তর যেন প্রায় আপনার কাছে থাকে সেটা আপনি তৈরি হয়ে থাকবেন। কোনো স্টুডেন্ট যদি কোনো প্রশ্ন করে এবং টিচার যদি সেই উত্তর না দিতে পারে তাহলে কিন্তু তার মনে একটা নেগেটিভিটি কাজ করে যে এই টিচার কিন্তু কিছু জানে না। স্টুডেন্টের প্রশ্নের 99% উত্তর যেন আপনার কাছে রেডি থাকে, আর 1%টা যদি আপনার না জানা থাকে সেটাকে আপনি আপনার কনফিডেন্স দিয়ে হ্যান্ডেল করবেন যাতে ছাত্রের মনে কোনো নেগেটিভ এফেক্ট না পড়ে। তাছাড়া উইকলি টেস্ট নেওয়া বা এক্সামের আগে এক্সট্রা ক্লাসেস দেওয়া, বা তাছাড়া স্টুডেন্টদেরকে ব্যক্তিগতভাবে হেল্প করাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপার ক্রিয়েট করার জন্য। আপনি যখন 10 জন স্টুডেন্টকে পড়াবেন এবং একই বিষয় সবাইকে পড়াবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন স্টুডেন্ট বেশি ভালো পড়াশোনায়, তো তাকে কিন্তু আপনি টার্গেট করবেন যে তার রেজাল্ট যেন
খুব ভালো হয়, তাতে কিন্তু আপনার পরিচিতি অনেক বেশি গড়ে উঠবে এবং সেই স্টুডেন্টই কিন্তু আপনার হয়ে মার্কেটিং করবে। আর ভালোভাবে পড়ালে কিন্তু স্টুডেন্টদের অভিভাবকরাই আবার নতুন নতুন স্টুডেন্ট পাঠাতে সাহায্য করে। তার কারণ কি, এটা একটা জাস্ট চেন সিস্টেমে চলে। যদি একটা বাচ্চা ভালো পড়াশোনা করে এবং তার বাবা মা যে আরও 5টা বাবা মায়ের সাথে দেখা করছে, তারাও কিন্তু তাদেরকে রেকমেন্ড করবে যে তাদের বাচ্চাকেও কিন্তু এই স্যারের কাছে বা এই ম্যাডামের কাছে পাঠানো হোক। আর এটা কিন্তু একটা বাস্তব স্ট্র্যাটেজি যেটা বর্তমানে ঘটে থাকে। আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে দেখতে পাবেন যে একজন স্টুডেন্ট ধরুন একটা টিচারের কাছে পড়ছে অলরেডি, কিন্তু আরেকজন স্টুডেন্ট আরেকটা টিচারের কাছে পড়ছে, সে যদি বলে না ওই টিচার ওর থেকে অনেক বেশি ভালো, তাহলে কিন্তু সেই অভিভাবক কি করে, এর থেকে ছাড়িয়ে এনে ওই টিচারের কাছেই কিন্তু আবার পাঠায়। তো এটা একটা বাস্তব স্ট্র্যাটেজি যেটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। এছাড়াও আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিশেষ কয়েকটা ক্লাস রাখবেন পরীক্ষার আগে, যেটাকে আসলে ডাউট ক্লিয়ারিং ক্লাসেস বলা হয়, যেখানে আপনি স্টুডেন্টদের যত রকম ডাউট আছে ক্লিয়ার করতে পারবেন। তো এরকম কিছু বিশেষ টেকনিক আপনাকে ইউজ করতে হবে যদি আপনি টপার ক্রিয়েট করতে চান। তো সবকিছু ভালো ভালো বললে কি হবে, কিছু নেগেটিভ দিকও রয়েছে। যেমন হচ্ছে যদি ধরুন কোনো স্টুডেন্টকে আপনি বাড়িতে গিয়ে পড়ান, তাহলে কিন্তু তার কাছ থেকে আপনি বেশি মাইনে চার্জ করতে পারবেন। কিন্তু কোনো স্টুডেন্ট যখন একটা কোচিং সেন্টারে পড়তে আসছে, তখন কিন্তু আপনি তার কাছে বেশি টাকা নিতে পারবেন না। এবারে ধরে নিলাম আপনি ছোট ছোট স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, শুরু করেছেন যেহেতু, এবং প্রতিটা স্টুডেন্টের কাছে আপনি 500 টাকা করে মাইনে নিচ্ছেন। তাহলে যদি 10 জন স্টুডেন্টও আপনার কাছে পড়ে, 10 জন স্টুডেন্টে কিন্তু এমন কিচ্ছু বড় ব্যাপার নয়। 10 জন স্টুডেন্ট যদি আপনি পড়ান, তাহলে মাসের শেষে কিন্তু আপনি 5000 টাকা দেখতে পাচ্ছেন। এবার এই 5000 থেকে আপনার কিছু খরচা রয়েছে, যেমন রয়েছে ইলেকট্রিক বিল রয়েছে, জলের খরচা রয়েছে। তো এগুলো এমন কিচ্ছু নয়, সব মিলিয়ে হয়তো 500 টাকা খরচা হবে আপনার, আর 4500 টাকা থাকবে আপনার পকেটে। এটা কিন্তু একদম খাঁটি ইনকাম, এখান থেকে আপনাকে আর কোথাও দিয়ে দিতে হবে না, কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। এরপরে যখনই আপনি একটা ঘর ভাড়া নেবেন এবং প্রফেশনালি একটা কোচিং সেন্টার ওপেন করবেন, তখন আপনার বিশেষ কিছু রেকারিং খরচা তৈরি হবে, যেগুলো আপনাকে প্রতি মাসে বহন করতে হবে। যেমন হচ্ছে ঘর ভাড়া আপনাকে প্রতি মাসে দিতে হবে, তারপরে দিতে হবে ইলেকট্রিকের বিল, জলের খরচা, তাছাড়া খুঁটিনাটি ছোট ছোট এক্সপেন্স তো রয়েছে যেগুলো লেগে থাকে, যেগুলোকে হিসাব করা সম্ভব নয়। এবার ঘর ভাড়া আপনি যখন নেবেন তখন কোথায় নেবেন? ধরুন আপনি শহরের মধ্যে থাকেন, একটা ছোট শহরের মধ্যে, যেমন আমি থাকি যে জায়গাতে, সেটা একটা ছোট শহর, এবং এখানে যদি আমি ভাবি যে আমি একটা ঘর ভাড়া নেবো কোচিং সেন্টার করার জন্য, তাহলে আমি কোথায় নেবো? সবসময় দেখবেন কলকাতায় গেলে আপনি এই জিনিসটা বেশি ভাবে লক্ষ্য করতে পারবেন। ধরুন কোনো একটা মার্কেট রয়েছে যেখানে শুধুমাত্র জুয়েলারির মার্কেট, কোনো একটা মার্কেট রয়েছে যেখানে শুধুমাত্র ক্যামেরা, মোবাইল অ্যাক্সেসরিজ বা মোবাইলের মার্কেট, আবার এমন একটা জায়গা রয়েছে যেখানে শুধু ফুলের মার্কেট, আবার এমন একটা বাজার রয়েছে যেখানে শুধু জামা কাপড়ের মার্কেট। তো এই রকম জায়গাগুলোতে কম্পিটিশন প্রচুর হাই হলেও সেখানে কিন্তু সেলসও প্রচুর হাই হয়। এবার ব্যাপার হচ্ছে যে জায়গায় কোচিং সেন্টার অলরেডি এক্সিস্ট করছে, আপনি কি সেখান থেকে দূরে পালাবেন? বলবেন না বাবা আমিও পড়াচ্ছি, ও পড়াচ্ছে, তাহলে আমি এখানে করে লাভ নেই, আমাকে অন্য কোথাও যেতে হবে ফাঁকা জায়গায়, যেখানে আমার থেকে 5 কিলোমিটার দূরে আর কোনো কোচিং সেন্টার নেই, এবং আমি সেখানে একটা কোচিং সেন্টার ওপেন করব। এই রকম কখনো করবেন না। আপনি যদি অন্য 2-3টে কোচিং সেন্টারের সামনে একটা কোচিং সেন্টার ওপেন করেন, তাহলে কিন্তু আপনার ফ্রি এর মার্কেটিং হবে। কিভাবে হবে? যে স্টুডেন্টরা সেই কোচিং সেন্টারে আসবে, তারা কিন্তু আপনার যে কোচিং সেন্টার সেটাকেও লক্ষ্য করবে। সে যদি নিজে ভর্তি নাও হয়, তার যদি ওই কোচিং সেন্টার পাঠানোর কোনো বাচ্চা থাকে তার চেনা পরিচিতিতে, তাহলে কিন্তু তারা সেখানে রেকমেন্ড করবে যে ওখানে একটা কোচিং সেন্টার রয়েছে। এখানে আপনার ফ্রি মার্কেটিং অনেকটা হবে। তাছাড়া আপনার কম্পিটিশন তো রয়েইছে, কম্পিটিশনকে ভয় করলে হবে না। কম্পিটিটরের চোখে চোখ রেখে কিন্তু বিজনেস করতে হবে। এটা সব বিজনেসে থাকে, এমন নয় যে আপনি কোন এলাকায় একটাই নিজে বিজনেস করবে না, সেই বিজনেস আর কেউ করবে না, এটা কখনো পসিবল নয়। সব সময় সব বিজনেসে কিন্তু কম্পিটিশন ছিল, আছে এবং থাকবে। কম্পিটিশনকে ভয় করবেন না, দূরে পালাবেন না সেখান থেকে। শুধু আপনাকে একটা বিষয়ের উপরে নজর দিতে হবে যে আমার স্টুডেন্টের ব্যাচ থেকে যেন টপার ক্রিয়েট হয়, তাহলে আর কিচ্ছু দরকার পড়বে না। একটা বড় কোচিং সেন্টার যদি এখন আপনি ওপেন করছেন, তাহলে কত টাকা আপনার লাগতে পারে সেটাও একটু হিসাব করে নিই। যেমন হচ্ছে আগে আপনি স্টুডেন্টদেরকে নিচে বসাচ্ছিলেন, কিন্তু এখন যখন আপনি একটা বড় ঘর ভাড়া নিয়েছেন, সেখানে আর নিচে বসালে চলবে না। স্টুডেন্টদের যে টেবিল এবং চেয়ারের একটা সেট হয়, সেরকম টেবিল চেয়ার আপনাকে কিনতে হবে। যটা আপনার স্টুডেন্ট সেরকম হিসাবে আপনাকে কিনতে হবে। এই ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে প্রফেশনাল হওয়ার জন্য। তারপরে কি করতে হবে? আপনার যে হোয়াইট বোর্ড তার সাইজ বাড়াতে হবে, আপনার যে বোর্ড সে বোর্ডের সাইজও বাড়াতে হবে। তার কারণ আপনি 10 জন স্টুডেন্টকে একটা ছোট্ট বোর্ড নিয়ে পড়াতেন, তারা সবাই দেখতে পেত, কিন্তু যখন আপনার স্টুডেন্ট সংখ্যা দাঁড়াবে 30 জন, 40 জন, 50 জন, তখন কিন্তু আপনাকে একটা বড় বোর্ড নিতে হবে, যে বোর্ডে লিখলে তারা দেখতে পাবে। তো এরকম ছোট ছোট কিছু এক্সপেন্স রয়েছে যেগুলো আপনাকে করতে হবে যদি আপনি বড় কোচিং সেন্টার ওপেন করতে চান। সেক্ষেত্রে নিজের জন্য একটা টেবিল চেয়ার করতে হবে, সেখানে একটা রেজিস্টার রাখতে হবে, সেখানে লিফলেট ছাপাতে হবে, সেখানে বড় করে ব্যানার ছাপাতে হবে,
2-3টে ব্যানার আপনার কোচিং সেন্টারের বাইরে লাগাতে হবে, তারপরেও আবার বাইরে বাইরে ছোট ছোট ব্যানার লাগাতে হবে। তো এরকম এক্সপেন্স নিয়ে আমরা যদি দেখি, তাহলে বাইরে যদি আপনি একটা বড় কোচিং সেন্টার ওপেন করতে চান যেখানে মিনিমাম 50 জন স্টুডেন্ট থাকবে, তাহলে কিন্তু আপনার কম করে হলেও 30,000 থেকে 40,000 টাকা খরচা রয়েছে। এখানে স্টুডেন্টদের যে চেয়ার টেবিল সেখানেই কিন্তু আপনাকে বড় ইনভেস্টমেন্ট করতে হবে। তাছাড়াও মার্কেটিংয়ে অনেক টাকা ব্যয় হবে আপনার যদি আপনি বড় একটা কোচিং সেন্টার ওপেন করেন। এরপরে আপনি কি করতে পারেন না, নিজে ধরুন ইংলিশ পড়াচ্ছেন আপনি, আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার ইংলিশের একটা কোচিং সেন্টার, সেখানে আপনি কি করতে পারেন, অন্য সাবজেক্টের যে টিচার তাদেরকে ইনক্লুড করতে পারেন। এই যে ব্যক্তিদের নাম আমি ভিডিওর প্রথমে বলেছিলাম, এরা দেখবেন নিজেরা তো পড়াই এবং এদের কোচিং সেন্টার আরও অনেক ভালো ভালো ফেমাস সমস্ত টিচারদেরকে রেখেছে যারা কিন্তু এদের স্টুডেন্টকেই পড়ায়। সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, অফলাইনেও পড়ায় অনলাইনেও পড়ায়। তো যাই হোক, এরা কিন্তু অন্যান্য টিচারদেরকেও ইনক্লুড করেছে বিজনেসকে বড় করার জন্য। মানে যদি আপনি একা চান বড় করতে, তাহলে যতটা না তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, যদি আপনার কাছে টিম থাকে তাহলে কিন্তু আপনি অনেক বেশি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। এবারে যখন আপনি কোনো টিচারকে হায়ার করবেন, তখন কিন্তু তারা প্রতি ঘন্টা হিসেবে বা প্রতি ক্লাসেস হিসেবে 500 থেকে 1000 টাকা চার্জ করে থাকবে। আর সর্বশেষ যে জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা ভালো টিচার হয়ে উঠবেন। ভালো টিচারের সংজ্ঞাটা আসলে কি? প্রথমত, আপনার যে কোচিং সেন্টার সেটা একদম ছোট হোক বা বড় হোক, তার এনভায়রনমেন্ট যেন থাকে ভালো, অর্থাৎ লাইট আলো যেন ভালো থাকে এবং খোলামেলা যেন পরিবেশ হয়, ছাত্রছাত্রীদের যেন বসে পড়তে ভালো লাগে। তাছাড়া এনভায়রনমেন্টটা যেন একটুখানি শান্তশিষ্ট হয়, যাতে তাদের পড়তে অসুবিধা না হয়। এরকম ছোট ছোট কিছু জিনিস আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে, যেটা আপনার যে কোচিং সেন্টার তার ভাইবটাকে ভালো করে তুলবে। তারপর হচ্ছে আপনার স্টুডেন্টদের সাথে আপনাকে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। মানে এমন নয় যে আপনি গাম্ভীর্য নিয়ে বসে থাকলেন এবং স্টুডেন্টরা এলো, নোটস লিখলো, দিয়ে বাড়ি চলে গেল, এরকম নয়। দেখবেন যখন গান বা নাচের কোনো কনসার্ট হয়, তখন স্টেজে যে শিল্পী থাকে সেই শিল্পী যদি অনেক বেশি অডিয়েন্সের সাথে কথা বলে, এঙ্গেজ করে, তাহলে কিন্তু যে কোনো অডিয়েন্সের সেই ফাংশনটা দেখতে অনেক ভালো লাগে। তাই আপনি চেষ্টা করবেন যে নিজের স্টুডেন্টদেরকে সবসময় এঙ্গেজ করে রাখা, এন্টারটেন করা, তাদেরকে পড়ানোর মাঝে কোনো কোনো কথা বলে হাসানো, তাদেরকে এন্টারটেন করা, এইগুলো কিন্তু আপনাকে করতে হবে ভালো টিচার হওয়ার জন্য। স্কুল কলেজে আপনি এরকম অনেক টিচার দেখে থাকবেন যারা এলো, পড়ালো, তাদের যা বক্তব্য বলে দিল এবং চলে গেল। স্টুডেন্টরা বুঝতে পারলো কি পারলো না সেই দিকে তার কোনো হেলদোল নেই। এটা কিন্তু স্কুলেতেই চলে, তার কারণ তার স্টুডেন্ট থাকলো না থাকলো তার বয়ে গেল। কিন্তু আপনি যদি একটা কোচিং সেন্টার ওপেন করেন, তাহলে কিন্তু প্রতিটা স্টুডেন্ট যারা কমজোরি, যাদের বুঝতে অসুবিধা, তাদেরকেও আপনি সমানভাবে গুরুত্ব দেবেন এবং সমস্ত স্টুডেন্টের ডাউট ক্লিয়ার করবেন। আমরা জানি যে আমাদের ভারত বিখ্যাত যে খান স্যার, তিনি কিন্তু এই বিষয়ের ওপরেই সবচেয়ে বেশি জোর দেন যে প্রতিটা স্টুডেন্ট যারা কমজোরি, যারা বুঝতে পারে না, যাদের মাথা বেশি খাটে না, তারাও কিভাবে বুঝতে পারবে, কতটা সহজ করে আমি বলতে পারবো যাতে তারাও বুঝতে পারে, সেই দিকে কিন্তু তার নজর সবচেয়ে বেশি। ওই জন্যই তিনি কিন্তু এত ফেমাস। তো ভালো টিচার হওয়ার এটা হচ্ছে একটা অন্যতম সংজ্ঞা, যে সমস্ত স্টুডেন্ট আমার কথা বুঝতে পারছে কিনা, আমি তাদেরকে বোঝাতে পারছি কিনা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও আপনাকে কিছু এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করতে হবে নিজের ক্লাসেসে। যেমন হচ্ছে পরীক্ষার আগে কিছু কেরিয়ার গাইডেন্স বা মোটিভেশনাল গাইডেন্স পেলে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক বেশি মোটিভেটেড হয়। পরীক্ষার আগে স্টুডেন্টদেরকে একটুখানি মোটিভেশন দেওয়া বা যে কোনো ক্লাসেসে পড়ানোর মাঝে মাঝে পড়ানোর সাবজেক্টের বাইরে গিয়ে কিছু এক্সট্রা ভ্যালু অ্যাড করা, এই জিনিসগুলো করতে কখনোই ভুলবেন না। কিছু এক্সট্রা ভ্যালু যদি আপনি স্টুডেন্টদেরকে দেন, তাহলে স্টুডেন্টরাও খুশি হবে এবং তাদের গার্জেনরাও খুশি হবে এবং তারাই কিন্তু মুখে মুখে প্রচার করবে আপনার। আজকের ভিডিও এতটাই। আশা করব এতক্ষণ ধরে আমি যা কিছু বোঝালাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এখনো যদি আপনি ইন্টারেস্ট নিয়ে আমার এই ভিডিওটা দেখছেন, তাহলে মনে করবো যে আপনি একজন শিক্ষিত বেকার যুবক যুবতী, আর আপনি অবশ্যই একটা কোচিং সেন্টার চালু করার কথা ভাবছেন। তো যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই গো ফর ইট। কোনো বিজনেসের পথে যদি বাধা আসে, তাহলে পথ পরিবর্তন না করে সেই বাধাটাকে অতিক্রম করতে শিখুন, তাহলে কিন্তু যে কোনো বিজনেসেই আপনি সাকসেস পাবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, নলেজেবল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।